কার্যক্রম রহস্য উচ্চারণ দিয়ে নির্মিত। আসসালামু আলাইকুম। আজকের এই ঘটনাটি পাঠিয়েছেন গালি পাবরার। তাহলে চলে যাচ্ছি মূল ঘটনাতে। তার আগে সবার কাছে অনুরোধ থাকবে, যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লেখকের ফেসবুক পেজ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই লাইক দিয়ে ফলো করে দিবেন। আমার ঘরের জানলা দিয়ে মসজিদটা স্পষ্ট দেখা যায়। অনেক পুরনো মসজিদ। লোকমুখে শোনা যায় এই মসজিদটি প্রায় 400 বছর আগে নির্মিত, যদিও পরে এটার বেশ কিছু কাঠামো সংস্কার করা হয়েছে। প্রতিদিন কত শত মানুষ নামাজ পড়তে আসে এখানে। শুধু মানুষ না, কখনো কখনো অন্য জগতের বাসিন্দাদেরও দেখতে পাই নামাজ আদায় করতে। আগে ভয় পেলেও এখন অভ্যস্ত হয়ে গিয়েছি। তারা যখন নামাজ পড়তে আসে তখন অদ্ভুত মনোরম এক ঘ্রাণ ছড়িয়ে পড়ে চারপাশে। আমার ছোট অগোছালো রুমটাও ঘ্রাণে পরিপূর্ণ হয়ে যায়। আমিও কখনো তাদেরকে বিরক্ত করিনি, তারাও আমাকে ভয় দেখায়নি। তবে একদিন কৌতূহলবশত ফোনে ভিডিও করার শখ জাগলো মনে। এই শখটাই যে আমার কাল হয়ে দাঁড়াবে কখনো ভাবতে পারিনি। এই ধরনের আমি বাজার থেকে একটা কোঠার কিনে আনলাম গাছ কাটার জন্য। কিন্তু শখ জাগলো গাছ কাটার আগে একবার নিজের পায়ে মেরে দেখি কোঠারে ধার আছে কিনা। আমার ব্যাপারটাও কিছুটা এরকম। রাত তখন 1:30। আমি মোবাইল হাতে নিয়ে জানালার ধারে বসে আছি তাদের আসার অপেক্ষায়। মসজিদের বাইরের ল্যাম্পপোস্টের আলোতে সবসময় আলোকিত থাকে। বড় বড় কপাট, বিহখোলা জানলা দিয়ে সম্পূর্ণ মসজিদের ভেতরটা দেখা যায় আমার রুম থেকে। বাইরের ল্যাম্পপোস্টের আলোয় ছোট ছোট পোকাগুলো ঝিরিঝিরি করছে, কিন্তু এখনও তারা আসছে না কেন? প্রতিদিন তো এই সময় আসে। হঠাৎ ল্যাম্পপোস্টের আলোটা ফ্লিকার করতে লাগলো। চিকচিল আওয়াজ করে একসময় পুরোপুরি বন্ধ হয়ে গেল। আমি বুঝতে পারলাম তাদের আগমন ঘটেছে। জানালার পর্দাটা হালকা টেনে দিয়ে আমি নিজেকে আড়াল করে নিলাম। কেমন যেন ভয় ভয় লাগছে আজ। এক মনে বলছে শখের গুল্লি মারি, এসব বাদ বিপদ ডেকে আনবো পরে। আরেক মনে বলছে কিচ্ছু হবে না, শখ পূরণে এইটুকু রিস্ক নিয়েই যায়। এই থেকে বোঝা যায় আমাদের মাঝে দুইটা সত্তা বসবাস করে। একজন আমাদের ভালো চায়, আরেকজন লোভ দেখিয়ে ভালোটা ঢেকে দেয়। আমি ফোনের ক্যামেরা অন করে পর্দা হালকা ফাঁকা করে বাইরে তাকালাম। দেখলাম মসজিদের লোহার দরজাটা হালকা শব্দ করে আপনা আপনি খুলে গেল। এর সাথে চাঁদের আলোতে দৃশ্যমান হলো কয়েকজন সাদা আলখেল্লা পরিহিত অবয়ব। স্বাভাবিকের চেয়ে লম্বা এবং তাদের মুখ দেখা যাচ্ছিল না। শরীর থেকে নূর ছড়াচ্ছিল, তবে আজকে একজন নারী অবয়বও দেখা যাচ্ছে। আমি একবার ঢোক গিলে কাঁপা কাঁপা হাতে মোবাইলটা ওঠালাম ভিডিও করার জন্য। তখনই নারী অবয়বটা আমার দিকে ঘুরে তাকালো। আমি চমকে গিয়ে সাথে সাথে পেছনের দিকে উল্টে পড়ে গেলাম। কোমরে ব্যথা পেয়ে কোকড়াতে কোকড়াতে উঠে আস্তে আস্তে উকি মেরে আবার জানলা দিয়ে তাকালাম সেদিকে। ল্যাম্পপোস্টের আলো জ্বলে আছে, অবয়বগুলো নেই সেখানে। তার মানে তারা চলে গিয়েছে। হয়তো আমি তাদের বিরক্ত করে ফেলেছি। তারা আবার আমার কোনো ক্ষতি করবে না তো? এসব ভেবে ভয় পাচ্ছিলাম। ঠিক তখনই দরজায় ঠক ঠক শব্দ। আমি চমকে গিয়ে বুকে থুতু দিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম দরজার দিকে। এত রাতে দরজায় কড়া নাড়ি কে? ভাবতে ভাবতে আবার ঠকঠক আওয়াজ। আমি শুকনো গলায় ধীর কণ্ঠে জিজ্ঞাসা করলাম, কে কে এত রাতে দরজা পিটায়? ওপাশ থেকে ভেসে আসলো, আমি আমি তোমার বাড়িওয়ালা চাচা। বাড়িওয়ালা চাচার কণ্ঠ শুনে দেহে যেন প্রাণ ফিরে পেলাম। তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিতে দেখলাম চাচা দরজা থেকে কিছুটা দূরে একটা বাটি হাতে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, চাচা এত রাতে আপনি? ভাড়া তো দিয়ে দিয়েছে এই মাসের। বাড়িওয়ালা চাচা আমার প্রশ্নের জবাব না দিয়ে হাতে থাকা বাটিটা আমার দিকে এগিয়ে দিয়ে গম্ভীর গলায় বলল, তোমার চাচি ফিন্নি রান্না করেছিল আজ, ভাবলাম তোমাকেও দিয়ে যাই। আমি চাচার হাত থেকে বাটিটা নিয়ে ঢাকনা খুলতেই খুব সুস্বাদু একটা ঘ্রাণ নাকে গেল। ফিন্নির ঘ্রাণেই আমি যেন মাতাল হয়ে যাব। আমি কিছু বলতে যাব তার আগেই চাচা সিঁড়ি বেয়ে উপরে উঠে যেতে লাগলো। কিন্তু চাচার বাসা তো নিচতলায়। আমি ডাক দিলাম, চাচা উপরে কোথায় যাচ্ছেন? চাচা কোনো কথা না বলে সোজা ছাদের দিকে চলে গেল। ভাবলাম হয়তো ছাদে কিছু রাখা আছে, সেটা নিতেই গিয়েছে। আমি আর মাথা না ঘামিয়ে ফিন্নির বাটি নিয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। বাটিটা টেবিলে রেখে আবার এগিয়ে গেলাম জানলার দিকে। দেখলাম সব স্বাভাবিক সেখানে।
নিজের কাছে খারাপ লাগছে আমার জন্য তারা বিরক্ত হয়েছে, নামাজ না পড়েই চলে গিয়েছে। হঠাৎ একটা মেয়েলি হাসির শব্দ কানে এলো। চাপা স্বরে কোনো মেয়ে খিলখিল করে হাসছে। আমি কান খাড়া করে বোঝার চেষ্টা করলাম শব্দটা কোথা থেকে আসছে। আরে, শব্দটা তো ছাদ থেকে শোনা যাচ্ছে, কিন্তু ছাদে এত রাতে মেয়ে বসবে কোথা থেকে? মাত্রই তো চাচা ছাদে গেল। তার মানে কি চাচার কোনো সেটিং আছে নাকি? এই বয়সে প্রেম করে চাচা? জি, এসব কি ভাবছি আমি? চাচা তো অনেক পরহেজগার মানুষ, আবার থাকলেও থাকতে পারে। চাচি মারা গেছে তো সেই কবেই, বেচারার কত একা থাকবে, শেষ বয়সে একজন সঙ্গী তো দরকার আছে। এসব ভাবতে ভাবতে হঠাৎ আমার টনক নড়ল। চাচার বলাই একটা কথা, তোমার চাচি ফিন্নি রান্না করেছিল আজ, ভাবলাম তোমাকেও দিয়ে যাই। আমার পুরো শরীরে শীতল স্রোত বয়ে গেল। আমি রীতিমতো কাঁপতে শুরু করলাম। চাচি তো মারা গেছে, তাহলে ফিন্নি রান্না করেছে মানে? চাচা কি বলে গেল এটা? আমি ভয়ে ভয়ে টেবিলে রাখা বাটিটার দিকে তাকালাম। সেটা এখনও সেখানে রাখা। আমি ধীর পায়ে টেবিলের দিকে এগিয়ে গেলাম। কাঁপা কাঁপা হাতে বাটির ঢাকনাটা হালকা উঠাতেই খুব বিশ্রী একটা গন্ধ নাকে এসে লাগলো। আমি নাক কুচকে ঢাকনাটা পুরো সরাতেই চোখ বড় করে যা দেখলাম, তাতে গদগদ করে সেখানে বমি করে দিলাম। বাটিতে মরা একটা ইঁদুর, তার পচা শরীর থেকে সাদা সাদা পোকা বের হচ্ছে। ভ্যাপসা গন্ধে পুরো ঘর ছেড়ে গিয়েছে। আমি বমি করে হাঁপাতে হাঁপাতে তাড়াতাড়ি বাটিটা নিয়ে জানালা দিয়ে ছুঁড়ে বাইরে ফেলে দিলাম। তখনই ধাপ করে জানালায় আবির্ভাব হলো এক ভয়ানক চেহারার। আমি চিৎকার করে পিছিয়ে যাব এমন সময় একটা অদৃশ্য হাত আমার গলা চেপে ধরল, খুব শক্ত করে। লোহার মতো হাতের চাপ আমার গলা যেন শরীর থেকে আলাদা করে দিতে চাইছে। আমি চাইলেও মুখ দিয়ে কোনো শব্দ করতে পারছিলাম না, শুধু গঙ্গানির আওয়াজ করছিলাম আর ওই হাত থেকে বাঁচার বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। আমি নিজেকে মৃত্যুকে সামনে দেখছিলাম। এটাই বোধহয় আমার শেষ রাত্রি। চোখগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস ফুরিয়ে যাচ্ছে। আমি নিস্তেজ হয়ে শেষবারের মতো পাশে তাকিয়ে দেয়ালে টাঙানো মায়ের ফ্রেম বাঁধানো ছবিটার দিকে তাকালাম অসহায় দৃষ্টিতে। আমার দৃষ্টি অনুসরণ করে ভয়ানক চেহারার সেও মায়ের ছবির দিকে তাকালো গড়গড় শব্দ করে। হঠাৎ অনুভব করলাম আমার গলা থেকে চাপ কমে যাচ্ছে, আমার শ্বাস প্রশ্বাস চলা শুরু হচ্ছে। ভয়ানক চেহারার অবয়বটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। আমি ধাপ করে নিচে পড়ে গেলাম এবং জ্ঞান হারালাম। এতক্ষণ কথাগুলো বলছিল জিদান নামের একটা ছেলে, তার পাশে বসে একমাত্র বন্ধু সৌম্য দাস। জিদান কাল রাতে অজ্ঞান হওয়ার আগে যা যা ঘটেছিল সবকিছু সৌম্যকে বলল। সবকিছু শুনে সৌম্য একটু ভাবুক ভঙ্গিতে গালে হাত দিয়ে বলল, সব কথা বাদ, কাল রাতে তুই আমাকে ছাড়াই শুকনা পাতা খাইলি, একবার কল করে ডাকতে তো পারতি। জিদান চোখ বড় বড় করে বলল, মানে তোর মনে হয় আমি এতক্ষণ তোর কাছে সব চাপা মারছি? সৌম্য বলল, আমি কখন বললাম তুই চাপা মারছিস? শুকনা পাতা না খেলে এমন গাঁজাখড়ি গল্প কেউ বলে নাকি? খাইবি যেহেতু কমায় খা। এমন খাওয়া খেয়েছিস যে বমি করে সব ল্যাপটে ফেলেছিস ফ্লোরে, আবার গল্প বানাচ্ছিস। জিদান এক লাফে শোয়া থেকে উঠে সৌম্যকে ধমক দিয়ে বলে, তুই আসলে একটা পাক্কা বিট, যা বেরো যা আমার বাসা থেকে এখনই। সৌম্য ভুরুকুচকে বলল, নেশা এখনো কাটেনি তোর? এটা তোর বাসা না, এটা হাসপাতাল। আজ 2 দিন পর তোর জ্ঞান ফিরেছে, মনে হয় শুকনার বদলে কাঁচা খেয়েছিল একবার। জিদান অবাক হয়ে চারপাশে তাকিয়ে দেখল সত্যি সত্যি সে হাসপাতালের বেডে। তার মানে 2 দিন জ্ঞান ছিল না। কিন্তু আমার তো মনে হলো গতকাল রাতেই ওসব ঘটনা ঘটে গেল। জিদানকে চিন্তিত দেখে সৌম্য বলল, চিন্তা করিস না, আমি ডাক্তারের সাথে কথা বলে এসেছি, তোকে ডিসচার্জ করে দিবে হয়তো। জিদান কিছু বলল না। সবকিছু কেমন উল্টো পাল্টা মনে হচ্ছে। ওই রাতের পর 2 দিন কিভাবে কেটে গেল, আমি তাদের নামাজে বেঘাত ঘটিয়েছিলাম বলেই কি আমার সাথে ওসব ঘটল? এটা কি এখনই শেষ নাকি আরো কিছু অপেক্ষা করছে আমার জন্য? জিদানকে চুপ থাকতে দেখে সৌম্য বলল, আমি এমনিতে আছি অন্য এক প্যারায়, তার উপর আবার তুই হাসপাতালে আছিস শুনে ওটা বাদ দিয়ে ছুটে এলাম। জিদান বলল, তুই আবার কিসের প্যারায় আছিস, কি হয়েছে? সৌম্য বলল, জীবনে যা হয় তাই হয়েছে রে বন্ধু। জিদান অবাক হওয়ার ভান করে জিজ্ঞাসা করল, মুসলমানি? সৌম্য ভ্যাবাচাকা খেয়ে বলল, ধুর, কিসের ভেতর কি, তোকে না বলেছে আমি হিন্দু হলেও মুসলমানি করিয়ে নিয়েছি ছোটবেলায়। জিদান বলল, তাহলে কি হয়েছে, কিসের প্যারা? সৌম্য বলল, নন্দিকাতে তো চিনিস।
জিদান বলল, কোন নন্দিতা? সৌম্য বলল, আরে ওই যে 2014 HSC ব্যাচের নন্দিতা, যারটা দেখতে গিয়ে তুই পরীক্ষার হলে স্যারের ঝাড়ি খেয়েছিলি। জিদান বলল, খাতা দেখতে গিয়ে বল, নাহলে পাবলিক ভাববে আমি অন্য কিছু দেখতে গিয়েছিলাম। আর হ্যাঁ, মনে পড়েছে নন্দিতার কথা। কি হয়েছে তার? সৌম্য একটু লাজুক হাসি দিয়ে কিছু বলতে যাবে তার আগেই জিদান বলল, নন্দিতারে আমি কিভাবে ভুলে গেলাম? সেদিন তো তুই পরীক্ষা শেষ করে আগেই চলে গেলি বাসায়, জরুরি কাজ আছে বলে। তারপর কি হয়েছিল জানিস? সৌম্য কৌতূহল নিয়ে বলল, কি হয়েছিল? জিদান বলল, স্যারের ঝাড়ি রাগ তখন আমার মাথায় কিলবিল করছিল, তাই দোকান থেকে সিগারেট কিনে সোজা চলে গেলাম পুরাতন ক্যান্টিনে। ওইখানে কেউ থাকবে না ওই সময়, সেটা শিওর ছিলাম, কিন্তু সেখানে যেতেই ঠাডার শব্দে আমি চমকে গেলাম। সৌম্য বলল, কিন্তু আমার যতদূর মনে পড়ে সেদিন বৃষ্টি বাদল কিছু হয়নি, তাহলে ঠাডার শব্দ কই পাইলি? জিদান বলল, আমিও সেটাই ভাবছিলাম, বাইরে তো ঝকঝকে রোদ, তাহলে ঠাডা পড়লো কীভাবে? তারপর বুঝলাম ওটা ঠাডার শব্দ ছিল না, নন্দিতা তার বয়ফ্রেন্ডকে কিস করছে সেই শব্দ। সৌম্য থতমত খেয়ে বলল, নন্দিতা কিস করেছে মানে? জিদান বলল, শুধু ঠাডা না বন্ধু, আমি না দেখলে ওরা সেখানে বিদ্যুৎ চমকানো শুরু করতো, তারপর বৃষ্টি হতো, প্রায় সব কিছুর ইন্তজাম হয়ে গিয়েছিল। আমার উপস্থিতি টের পেয়ে ফিতা বাঁধতে বাঁধতে পালাইছে। সেদিন তো আমি দেখেছি বলে বৃষ্টি হয়নি, কিন্তু তার আগে পরে কতবার যে বৃষ্টি নামাইছিল ওরা আল্লাহ জানে। সৌম্য ফুসফুস করতে লাগলো জিদানের দিকে তাকিয়ে। জিদান বলল, কি হয়েছে? তুই এরম সাপের মতো করছিস কেন? আর হ্যাঁ, নন্দিতার সাথে কি হয়েছে তোর? সৌম্য দাঁত কটমট করে বলল, ওর সাথে আমার বিয়ের কথাবার্তা চলছে। জিদান কাশতে কাশতে বলল, তাহলে মামা তোর ভাগ্য আগে থেকেই খোলা থাকবে। এই বলে হু হু করে হাসতে লাগলো। সৌম্যর আগে গজগজ করতে করতে চলে গেল। জিদান পেছন থেকে ডাক দিয়ে বলল, বিয়ের দাওয়াত দিয়ে গেলি না? সৌম্য পেছনে তাকিয়ে রাগে বলল, দাওয়াত তো। এই বলে সৌম্য চলে গেল। জিদান হেসে চলেছে গড়াগড়ি দিয়ে। তখন নার্স এসে অবাক হয়ে বলল, আরে আরে, আপনি তো 2 দিন হুঁশিয়ে ছিলেন না, এখন হুঁশ ফিরতে এভাবে হাসছেন? জিদান হাসি থামিয়ে বলল, আমার এমন এক সোসাইটিতে বসবাস করি যেখানে আমাদের অসুস্থতা প্রমাণ করার জন্য মন খারাপ করে রাখাও জরুরি। নার্স বলল, কথাটা খুব একটা খারাপ বলেননি, তবে ওটা সহবাস না বসবাস হবে। দৃশ্য পরিবর্তন, রাত 12:30। জিদান হাসপাতাল থেকে বের হয়ে কানে হেডফোন লাগিয়ে গান ছেড়ে পকেটে হাত দিয়ে হেঁটে চলেছে ফাঁকা রাস্তায়। হালকা কুয়াশা ধোয়ার মতো উড়ে যাচ্ছে, পাখির কিচিরমিচিরের সাথে গাছের পাতা নড়ার শব্দ হচ্ছে, দূরের কোনো গলি থেকে কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ আসছে। চাঁদনি রাতে এমন ঘুমন্ত শহরে হেঁটে বেড়ানোর অনুভূতি কোনো কিছু দিয়ে মাপা সম্ভব না। জিদানের কানে বাজছে কিছু গান। হঠাৎ জিদান লক্ষ্য করল চারিদিকে কেমন অন্ধকার হয়ে আসছে। 4টা কালো মেঘে ঢেকে যাচ্ছে আস্তে আস্তে। ল্যাম্পপোস্টের হলদে আলোটা নিভু নিভু করছে। গাছের পাতা নড়া এবং পাখির কিচিমিচির শব্দ বন্ধ হয়ে গিয়েছে। দূর থেকে কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ আসছে না। সবকিছু যেন থমকে গিয়েছে এক মুহূর্তের জন্য। জিদান গান বন্ধ করে ফোনের ফ্ল্যাশ লাইট অন করে আশেপাশে নজর বুলালো। কিছুই চোখে পড়ল না। জিদান মনে মনে বলল, ঠিক লাগছে না কিছু, তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে। এই বলে যখনই পা বাড়ালো তখনই হেডফোনে একটা মেয়ের হাসির শব্দ ভেসে উঠল। এটা সেই হাসি সেদিন ছাদ থেকে শোনা গিয়েছিল। জিদান থমকে দাঁড়িয়ে গেল। শরীরের লোমগুলো খাড়া হয়ে গেল। তাড়াতাড়ি করে টান দিয়ে কান থেকে হেডফোন খুলে ফেলল। এবার সে হাসিটা ঠিক জিদানের পেছন থেকে আসছে। জিদান ভয়ে পেছনে তাকানোর সাহস পাচ্ছে না। ঠান্ডার মাঝেও ঘেমে একাকার। জিদান এবার দৌড় দেওয়ার জন্য প্রস্তুত হলো। পেছনে তাকানো যাবে না, এই ভেবে যখনই দৌড় দিবে তখন একটা মিষ্টি কণ্ঠ ভেসে এলো, তুমি আমার সাথে দৌড়ে পারবে না জিদান? জিদান কেঁপে উঠল কণ্ঠটা শুনে। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখল ঘোর অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। জিদান কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করল, কে কে কথা বলে? হঠাৎ অন্ধকার ভেদ করে একটা রোশনি প্রতিফলিত করে একটা পরীর মতো মেয়ে বের হয়ে আসলো। তার খোলা কালো কেশগুলো স্লো মোশনে বাতাসে উঠতে লাগলো। সাদা ফ্রকটা রাস্তার সাথে লেপ্টে আছে। মুখে অদ্ভুত সুন্দর এক হাসি। জিদান মেয়েটাকে দেখে হা করে তাকিয়ে রইল, চোখের পলক ফেলছে না একবারের জন্য। মেয়েটা কাছে এসে জিদানের চোখের সামনে চুটকি মেরে বলল, তোমাকে কেউ শেখায়নি? রাতের বেলা পেছন থেকে কেউ ডাক দিলে শুধু ঘাড় না ঘুরিয়ে পুরো শরীর ঘুরিয়ে তাকাতে হয়। মোবাইলের রিংয়ের শব্দে জিদানের ঘুম ভাঙল। বালিশের পাশে হাত দিয়ে হাতিয়ে মোবাইল খুঁজে চোখ বন্ধ করে কল রিসিভ করে ঘুম ঘুম কণ্ঠে বলল, হ্যালো। অপাশ থেকে সৌম্য বলল,
তুই কই? জিদান আওড়াতে আওড়াতে বলল, আমি কই হলে তুই পাঙ্গাস। সৌম্য রাগান্বিত গলায় বলল, আমার বিয়া ভেঙে এখন মজা নিতে তোস আমার সাথে? তাড়াতাড়ি বের হ বাসা থেকে, আমি গোল চত্বরে আসছি, তোকে না এক জায়গায় যাব। জিদান বলল, আমি কোথাও যেতে পারবো না, আমার অনেক কাজ আছে আজকে। সৌম্য আরো রেগে বলল, তোর আবার কিসের কাজ? সময় কাটানোর জন্য তুই পিঁপড়ার লাইন নষ্ট করে মজা নেস, তোর আবার কাজ? বাহানা না করে তাড়াতাড়ি চলে আয়। জিদান বলল, আচ্ছা সে না হয় আসলাম, কিন্তু তোর এত তাড়া কেন? কোথায় যাবে আমাকে নিয়ে? সৌম্য বলল, নন্দিতার সাথে তোর ভেস্তে গেল, ফ্যামিলি থেকে আরেকটা মেয়ে দেখা হয়েছে, আজকে তার সাথে দেখা করার কথা আমার, কিন্তু আমার একা যেতে নার্ভাস লাগছে, তাই তোকে নিয়ে যাব। জিদান বলল, মেয়ে দেখবি তুই, বিয়া করবি তুই, তাহলে আমি তোর সাথে সেখানে গিয়ে কি করব? এসব ফালতু কাজের জন্য আমাকে ফোন করেছিস? রাখ সকাল সকাল। সৌম্য বলল, রাগ করিস না, মেয়েটার সাথে তার বান্ধবী আসবে, তাই তোকে বলেছিলাম। ঠিক আছে, তুই যেহেতু যাবি না তাহলে আমি একাই যাই। জিদান এক লাফে শোয়াতে খুঁটে বলল, দিনকাল বেশ ভালো না, তোর একা যাওয়া ঠিক হবে না, আমি এখনই আসছি, রেডি হই, তুই 5 মিনিট অপেক্ষা কর, আমি 10 মিনিটের মাঝে চলে আসছি। এই বলে ফোন রেখে জিদান তাড়াতাড়ি চলে গেল ফ্রেশ হতে। টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে ব্রাশ করতে করতে আয়নার দিকে তাকাতেই চমকে গেল। কপালে একটা কালো রঙের অদ্ভুত মাকড়সার স্কেচ আঁকা। জিদান মুখ থেকে ব্রাশ বের করে আয়নার দিকে আরেকটু এগিয়ে গেল এবং ভালো করে লক্ষ্য করে দেখল সত্যি সত্যি একটা মাকড়সার স্কেচ পড়া। জিদান হাত দিয়ে ডলা দিল, কিন্তু সেটা উঠল না। হঠাৎ জিদানের টনক নড়ল এবং নিজেকেই নিজে বলল, আমি বাসায় আসলাম কখন? কাল রাতে মেয়েটাকে দেখার পর আমার আর কিছুই মনে নেই। দৃশ্য চলে যায় গতকাল রাতে। জিদান হা করে তাকিয়ে আছে মেয়েটার দিকে। মেয়েটা জিদানের চেহারায় আলতো করে একটা ফু দিতে জিদান যেন পুরোপুরি মেয়েটার নিয়ন্ত্রণে চলে গেল। মেয়েটা একটু হেসে বলল, হাত উঠাও। জিদান হাত উঠালো। নিজের গালে নিজে চড় দাও। জিদান ঠাস করে চড় বসে দিল নিজের গালে। এক পায়ে দাঁড়িয়ে থাকো। জিদান এক পা উঠিয়ে দাঁড়িয়ে রইল। মেয়েটা এমনটা দেখে খিলখিল করে হাসতে লাগলো। এরপর সামনের দিকে হাঁটা দিল। জিদান মন্ত্রমুগ্ধের মতো মেয়েটাকে অনুসরণ করলো। মেয়েটা সাপের মতো পা পিছিয়ে পিছিয়ে হাঁটছে। জিদান খুব স্বাভাবিকভাবে এক মনে মেয়েটাকে অনুসরণ করে এগিয়ে চলছে। কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে জিদানের খেয়াল নেই। মেয়েটা হঠাৎ একা একাই বলতে লাগলো, জানো জিদান, তোমাকে জীবিত রাখার কোনো কারণ ছিল না আমাদের কাছে। তোমার জন্য ওই দিন রাতে আমাদের নামাজের বেঘাত ঘটেছিল। বাবার তো করার নির্দেশ ছিল তোমাকে জানে মেরে ফেলার। আমিও তোমাকে জানলা দিয়ে গলা চেপে ধরেছিলাম মেরে ফেলার জন্য, কিন্তু তুমি যখন তোমার মায়ের ছবির দিকে তাকালে তখন আমার মনে এক ধরনের মায়া কাজ করলো। ছবি দেখেছি, বুঝেছি তোমার মা আর নেই পৃথিবীতে। মা আর এই ছেলেটাকে শেষ পর্যন্ত মারতে পারিনি, ছেড়ে দিয়ে চলে গেলাম। অবশ্য বাবার কাছে বকুনি শুনেছে জন্য, তবে বাবাকে বুঝিয়ে নিয়েছি। কিন্তু বাবা একটা শর্ত দিয়েছে, সেটা পূরণ করার জন্যই তোমাকে নিয়ে যাচ্ছে এখন। জিদান তখনও মন্ত্রমুগ্ধের মতো হেঁটে চলেছে মেয়েটার পেছনে। হাঁটতে হাঁটতে সেই পুরনো মসজিদের সামনে চলে আসলো। সেখান থেকে জিদানের রুমটাও দেখা যাচ্ছে। ল্যাম্পপোস্টের আলোটা নিভু নিভু করছে। মেয়েটা মসজিদের ঠিক সামনে দাঁড়িয়ে পড়ল। জিদান মেয়েটার থেকে একটু দূরেই দাঁড়ালো এবং এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে রইল। মেয়েটা জিদানের কাছে এসে একটু হেসে বলল, এভাবে তাকিয়ে থাকবে জানলে কপালে কালো টিপ পরে আসতাম। নজর, তবে তোমার চাহনিটা আমার ভালো লেগেছে। চোখ দুটো সুন্দর তোমার, তবে একটু যত্নের অভাব আছে। চিন্তা করো না, আমি চলে এসেছি তোমার জীবনে। এমন করে গুছিয়ে দিব তোমাকে যেমন করে গুছালে আর কখনো অগোছালো হওয়ার ভয় থাকবে না। ঠিক তখনই নিবু নিবু করতে থাকা ল্যাম্পপোস্টটা ধাপ করে বন্ধ হয়ে গেল। চারিদিক অন্ধকারে ছেয়ে গেল। জিদানের পেছনের অন্ধকার ভেদ করে সাদা আলখেল্লা পরিহিত কয়েকটা ছায়ামূর্তির আগমন ঘটল সেখানে। মেয়েটা মাথা নিচু করে হাত সামনে বেঁধে দাঁড়িয়ে বলল, আসসালামু আলাইকুম আব্বাজান। ছায়ামূর্তির মাঝে একজন গম্ভীর গলায় সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করল, সে কি পারবে এটা করতে? তবে খোঁজ নিয়েছিলে তার ব্যাপারে? মেয়েটা নরম কণ্ঠে বলল, জি আব্বাজান, আমি খোঁজ নিয়েছি। জানতে পেরেছি তার মা মালাইকা বেগম একজন কোরআনের হাফেজা ছিলেন। উনি তার ছেলেকে ছোটবেলা থেকে কোরআন শিক্ষা দিয়েছেন। যতদিন তিনি বেঁচে ছিলেন ততদিন জিদান সঠিক পথে ছিল। তবে মারা যাবার পর জিদান পথভ্রষ্ট হয়ে যায়। তার বাবা এবং বড় বোন এই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায় বাড়িটা পুরনো হওয়ার কারণে। কিন্তু জিদান তার মায়ের স্মৃতি জড়িয়ে থাকা বাড়ি ছেড়ে যায়নি, সে সেখানে এখনও রয়েছে। মেয়েটার বাবা বলল, ঠিক আছে,
এটা যথেষ্ট। এখন চলো তাহলে মসজিদে। আমার শর্ত ছিল সে আমাদের নামাজে ব্যাঘাত ঘটিয়েছে, এখন তার ইমামতিতে আমরা নামাজ পড়ব। যদি সে এটা না পারে তাহলে তাকে মেরে ফেলব। এই বলে মেয়েটার বাবা সহ বাকি ছায়ামূর্তিগুলো মসজিদে প্রবেশ করল। মেয়েটা জিদানের কাছে এসে বলল, আমি জানি তুমি পারবে, তোমার মাঝে এখন আলো আছে, তুমি পুরোপুরি পথভ্রষ্ট হয়ে যাওনি, চলো এখন। এই বলে মেয়েটা জিদানকে নিয়ে পুকুর ঘাটে গেল এবং উজু করার হুকুম দিল। জিদান বাধ্য ছেলের মতো উজু করে নিল। তারপর আবার মেয়েটার সাথে হেঁটে গিয়ে মসজিদে প্রবেশ করল। মসজিদের মাঝ বরাবর একটা আলোকিত পর্দা টাঙানো। জিদান পর্দা ভেদ করে সামনে গিয়ে ইমামের জায়নামাজে দাঁড়ালো। পেছনে মেয়েটার বাবা সহ বাকি ছায়ামূর্তিগুলো এক কাতারে সোজা হয়ে দাঁড়ালো। পর্দার আড়ালে ওই মেয়েটা দাঁড়ালো নামাজের আদলে। মসজিদে কোনো বাতি না জ্বললেও তাদের শরীরের নূরের আলোতে পুরো মসজিদ আলোকিত হয়ে আছে। সাথে রয়েছে মন মাতানো ঘ্রাণ। জিদান নিজেও জানে না সে কোথায় আছে, কাদের সাথে আছে বা কি করছে। মেয়েটা বলেছিল নামাজের ইমামতি করতে হবে। সে কথা মেনে জিদান আল্লাহু আকবার বলে জায়নামাজে দাঁড়িয়ে গেল। পেছনে সবাইও আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেল বুকে হাত বেঁধে। এই পর্যায়ে আমরা জিদানের কণ্ঠে মনোমুগ্ধকর তেলাওয়াত শুনতে পাই। পেছনে দাঁড়ানো মেয়েটার বাবার ঠোঁটের কোণ এক তৃপ্তির হাসি ফুটে ওঠে। মেয়েটার চেহারা দেখেও বোঝা যায় তার খুশির পরিমাণ। এর সাথে দৃশ্য ফিরে আসে বর্তমানে। জিদান এখনও ওয়াশরুমে কপালে থাকা ওই মাকড়সার স্কেচটা সাবান দিয়ে ডলছে, কিন্তু কিছুতেই উঠছে না সেটা। জিদান পেরেশান হয়ে ভাবতে লাগলো, তাহলে মেয়েটা কি আমার সাথে কিছু করেছে রাত্রিবেলা? কিন্তু মেয়েটা করবে কিভাবে? মেশিন তো আমার কাছে। ধুর, কি ভাবছি এসব। এই মাকড়সার দাগ নিয়ে এখন এভাবে বাইরে যাব? এসব ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে রেডি হতে লাগলো। এর মাঝেই আবার সৌম্যর কল এলো। জিদান কল রিসিভ করতেই সৌম্য চেঁচিয়ে বলল, এই তোর 5 মিনিট? আমি আধা ঘন্টা ধরে গোল চত্বরে দাঁড়িয়ে ভিটামিন ডি খেয়ে কালো জাম হয়ে যাচ্ছি, আর তোর এখনো খবর নেই? জিদান বলল, আমি করব বল, মরতে গিয়ে হাগা ধরে গেছে, তাই লেট হয়ে গেল। তুই 2 মিনিট ওয়েট কর, আমি 6 মিনিটের মধ্যে আসছি। এই বলে ফোন কেটে তাড়াতাড়ি রেডি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আরও কয়েকবার কপালে ঘষা দিয়ে স্কেচটা ওঠানোর ব্যর্থ চেষ্টা করে একটা ক্যাপ মাথায় দিয়ে বের হয়ে গেল, যাতে স্কেচটা দেখা যায় না। জিদান বাসায় তালা দিয়ে বের হয়ে যেতেই আমরা দেখতে পাই জিদানের অগোছালো রুমটা আপনা আপনি গুছিয়ে যাচ্ছে। কাঁথা বালিশগুলো সুন্দর করে ভাঁজ হয়ে এক জায়গায় রাখা হলো। বিছানার চাদর টান টান হয়ে পরিপাটি হয়ে গেল। এদিক ওদিক পড়ে থাকা ময়লাগুলো উড়ে গিয়ে জানালা দিয়ে বাইরে চলে গেল, যেন অদৃশ্য কেউ এই কাজগুলো করছিল। এদিকে জিদান তাড়াহুড়া করে হেঁটে গোল চত্বরে চলে গেল। সেখানে গিয়ে দেখলো বেচারা সৌম্য ইতিমের মতো বসে আছে। মেয়ে দেখতে যাবে বলে আলতো সোনো যা মেখেছিল, ভিটামিন ডি এর প্রভাবে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এখন ঘেমে পুরো শার্ট ভিজে গিয়েছে। জিদান পেছন থেকে গিয়ে একটু কাশিতে বলল, একটা সাবান এনে দেবো নাকি? গোসল করে ফেলে এখানে। সৌম্য চমকে গিয়ে পেছনে তাকে বলল, এই তোর আসার সময় হলো, তোকে আসতে বলাই ভুল হয়েছে আমার, এর চেয়ে আমি একা চলে যেতাম। জিদান বলল, ডেকে না, অপমান করবি না, আমার সাথে এমন ব্যবহার করলে আমি কিন্তু চলে যাবো, তুই একাই যা। সৌম্য বলল, যা যা, তোকে কি ধরে রাখছি নাকি? শুনেছ ওর বান্ধবীটা নাকি মেলা সুন্দরী। জিদান বলল, বান্ধবী বড় কথা না, বন্ধুত্বই আসল। খালি তোর জড়াজড়িতে যাচ্ছি, না হলে জীবনেও যেতাম না। চল চল, দেরি হয়ে যাচ্ছে। সৌম্য মাথা নেড়ে বলল, তুই একটা জিনিস মামা, দয়া করে ওইখানে গিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলিস না, মুখে একটু লাগাম দিস। জিদান বলল, লাগাম থাকে ঘোড়ার, বাঘের কখনো লাগাম থাকে না বেটা। সৌম্য ভুরুকুচকে বলল, বাঘ কে? জিদান নিজের দিকে ইশারা করে সৌম্য হাসতে হাসতে বলল, তুই ওই বাঘ যে বান্দরের বিয়ে তো নাচতে যাস। জিদান রেগে বলল, দেখ, এমন অপমান করলে কিন্তু আমি যাবো না তোর সাথে। সৌম্য বলল, বান্ধবী? জিদান বলল, হ্যাঁ ভাই হ্যাঁ, পাবলিক বুঝেছে আমি বান্ধবীর লোভে যাচ্ছি, এতবার বলা লাগবে না। পরবর্তী দৃশ্যে দেখা যায় একটা রেস্টুরেন্টে বসে আছে সৌম্য এবং জিদান। অপর পাশের চেয়ারে 2টা মেয়ে। একটা মেয়ে তো দেখতে বেশ সুন্দরী, তবে অপরটাকে দেখলে মনে হয় ছোটবেলা কোনো টিকা বাকি রয়ে গিয়েছিল। জিদান সৌম্যর কানে বিড়বিড় করে দাঁত কটমট করে বলল, তাহলে এই তো সুন্দরী বান্ধবী। ভাই, এমন ত্রিভুজের মতো মেয়ে যদি সুন্দরী হয় তাহলে আমি সুন্দরী শব্দ যে আবিষ্কার করেছে তার নামে মামলা করে দেব। সৌম্য জিদানের পায়ে ঠাস করে পাড়া দিয়ে ফিসফিস করে বলল, ভাই, সুন্দরী না বললেও তো তুই আসতি না, কোনো রকম অ্যাডজাস্ট করে নে,
এই ত্রিভুজটাকে নিয়ে একটু সাইডে চলে যা, আমি তার সাথে একটু কথা বলি। তখন সামনে বসে থাকা সুন্দরী মেয়েটা বলল, আপনারা দুজন ফুসুর ফুসুর করছেন কেন? যা বলে স্পষ্ট করে বলতে পারেন। এখানে আমাদের মাঝে যা কথা হবে ঘরে কেউ জানবে না, তাই মন খুলে কথা বলুন। সমু মেয়েটার দিকে তাকিয়ে হাবলার মতো হেসে বিড়বিড় করে বলল, বন্ধু কি দিয়ে শুরু করবো বলে দে একটু, আমার হাঁটু কাঁপতেছে কেন জানি। জিদান বিড়বিড় করে বলল, জিজ্ঞাসা কর এমন আইটা কলার মতো বান্ধবী কই পাইছে আয়। সমু আবার জিদানের পায়ে লাথি দিল এবং মেয়েটাকে জিজ্ঞাসা করলো, আপনার নাম কি? জিদান বলল, বাহ, এতক্ষণ ভেবে এই প্রশ্ন? কমপক্ষে 10 মার্ক তো পাবি এই প্রশ্নের উত্তরে। মেয়েটা একটু হেসে বলল, না আমি কিছু মনে করিনি, আমার নাম পূজা বণিক, আর আপনার নাম নিশ্চয়ই সৌম্য। সৌম্য লাজুক হাসিতে বলল, হ্যাঁ আমি সৌম্য, সৌম্য দাস। জিদান পাশ থেকে বলল, হ্যাঁ তুই সৌম্য দাস, সকালে খেয়েছিস ঘাস? সৌম্যর চোখ রাঙিয়ে জিদানের দিকে তাকিয়ে বলল, তোর না বলছে একটু লাগাম দিতে। জিদান বলল, ঘাস না খেলে এখনো কিছু অর্ডার করিস না কেন? তোর জালে নাস্তা না করে চলে এসেছি। পূজার বান্ধবী তার হলুদ দাঁতগুলো বের করে বলল, ভাইয়া মনে হয় ফুডিশ, মানে খেতে ভালোবাসেন। জিদান বলল, বিশ্বাস করেন যতক্ষণ আপনি কথা বলেননি ততক্ষণ ভাবছিলাম আপনি কোনো রোবট, যা বানানোর পর সায়েন্টিস্ট আত্মহত্যা করে মরে গেছে। পূজা হাসতে হাসতে বলল, কিছু মনে করবেন না আপনারা, আমি খাবার অর্ডার দিচ্ছি, তবু শান্ত হন আপনি। এই বলে পূজা উঠে চলে গেল খাবার অর্ডার দিতে, সাথে পূজার বান্ধবীও গেল। যার সময় পূজার বান্ধবী জিদানের দিকে তাকিয়ে চোখ টিপ মারল। জিদান বিড়বিড় করে বলল, আমি অন্ধ হয়ে গেলাম না কেন? তারা চলে যাওয়ার পর সৌম্য চড়াও হলো, কিরে ভাই তুই কি শুরু করছস? পূজার সাথে আমাকে একটু কথা বলতে দে, এসে খাই 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 শুরু করছস, প্লিজ এবার অবজেক্ট টু। জিদান ভ্রুকুচকে বলল, এবার হুমকি দে বান্ধবী বলে। সৌম্য বলল, না এবার তুই চলে যাবি, কারণ এই বান্ধবী হুমকির মধ্যে পড়ে না, তবে একটু চুপ থাক, তুই আমাকে স্পেস দে, কথা বলতে দে। জিদান বলল, ঠিক আছে যা, তোর খাতিরে চুপ থাকলাম, খাবার আসুক, আমি চুপচাপ খাবার খাবো, তোর কথা বলিস। এর মাঝে পূজা এবং তার বান্ধবী চলে আসলো, সাথে একজন ওয়েটার খাবারের ট্রে নিয়ে আসলো। খাবার সামনে রাখা হলো, ড্রিঙ্কস রাখা হলো। পূজা এবং তার বান্ধবী বসে বলল, তো খেতে খেতে কথা বলা যাক, আসলে আমার খুব খিদে পেয়েছে। জিদান সৌম্যর কানে বলল, দেখ আমি তোর হবু বউয়ের চেহারা দেখে বুঝেছি তার খিদে পেয়েছে, এই জন্য খাবারের জন্য এমন করলাম। সৌম্য বলল, চুপ কর চাপাবাজ, নে এবার ঠোস মুখের ভেতরে। এই বলে সৌম্য একটা ড্রিঙ্কসের গ্লাসে চুমুক দিয়ে জিজ্ঞাসা করলো, আচ্ছা পূজা আপনার হবি কি? পূজা ওর ড্রিঙ্কসের গ্লাসে চুমুক দিয়ে স্ট্র লাগিয়ে চুমুক দিয়ে বলল, আমার নির্দিষ্ট কোনো হবি নেই, যখন যা ভালো লাগে তাই করি। আমার বাবা মা আমাকে ফ্রিডম দিয়ে দিয়েছে, তবে আমি কখনো সেই ফ্রিডমের ভুল ব্যবহার করিনি। সৌম্য বলল, এদিকে আমার পরিবার থেকে আমি ছেলে হয়েও কখনো ফুল ফ্রিডম পাইনি, এটা করা যাবে না, ওটা করা যাবে না, ওর সাথে মেশা যাবে না, এটা খাওয়া যাবে না। আমার জীবনের এখন পর্যন্ত শুধু না না শুনতে শুনতে গিয়েছে। শুনেছি বিয়ের পরও ছেলেদের মুক্তি নেই, বিয়ের পর বাবা মায়ের সব কিছুতে না না বলার দায়িত্বটা নাকি বউরা নিয়ে নেয়। পূজা হাসতে হাসতে বলল, এটা একদম ভুল ধারণা, সবার কথা জানি না, তবে আমি আমার হাজব্যান্ডকে কখনো বন্দি করে রাখবো না, সে যা করতে চাইবে তাই করবে, আমার কোনো আপত্তি থাকবে না, শুধু এমন কিছু না করলেই হয় যাতে সম্পর্কে ফাটল ধরে। সৌম্য একটু খুশি বলল, আর সম্পর্কে ফাটল না ধরার পলিসি কি? পূজা বলে, একটা সম্পর্ক সুন্দর রাখতে শুধু একটা পলিসি ফলো করাই যথেষ্ট, হয় তুমি তার মতো হয়ে যাও, না হলে তাকে তোমার মতো করে ফেলো। যখন দুজনের মেন্টালিটি মিলে যাবে তখন সম্পর্কে কখনো কোনো ফাটল ধরবে না। এদের কথার মাঝে ওইদিকে জিদান মুখের ভেতর এক গাদা ভরে ষাঁড়ের মতো চিবুচ্ছে। ব্যাকগ্রাউন্ডে ষাঁড়ের ভ্যা ভ্যা ডাক বেজে উঠল। পূজার বান্ধবী জিদানের খাওয়া দেখে হলুদ দাঁত বের করে হাসছে। জিদান মনে মনে বলছে, দাঁত না যেন পাকনা কলা। এর মাঝে সোমবার পূজার মাঝে বেশ ভাব জমে গেল। দুজন দুজনের চোখে তাকিয়ে মুচকে মুচকে হাসছে আর ড্রিঙ্কসের চুমুক দিচ্ছে। পূজা জিজ্ঞাসা করল, আচ্ছা আপনি শাড়ি পরাতে পারেন? পাশ থেকে জিদান বলে উঠল, শাড়ি খুলতে পারে। সৌম্য ফুরুত করে ড্রিঙ্কস ফেলে দিল মুখ থেকে। সামনে থাকা পূজা একদম ভিজে গেল ড্রিঙ্কসের ছেটায়। সৌম্য হিচকি তুলে কাশতে কাশতে বলল, সরি সরি, ও মজা করছে, হ্যাঁ আমি শাড়ি পরাতে পারি। পূজা টিস্যু দিয়ে নিজের জামা মুছতে মুছতে একটু বিরক্ত হয়ে বলল, এসব কি ধরনের মজা, আর আপনি এভাবে রিয়াক্ট করলেন কেন শাড়ি খোলার কথা শুনে? জিদান মুখের খাবার নিয়ে বলল, কারণ এটা মজা ছিল না। কিরে সৌম্য, তোর কি মনে নাই নন্দিতার কথা? তাকে কি সুন্দর করে শাড়ি পরিয়ে দিলি বিয়ের অনুষ্ঠানে নাচার জন্য, তারপর আবার খুলে দিলি পারফরমেন্সের পরে।
পূজার সৌম্যর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, হোয়াট? সৌম্য থতমত খেয়ে বলল, আরেও মিথ্যা বলছে। জিদান ভাই আমার, বলে তো তুই মজা করছিস, দেখ কেমনি খেপে যাচ্ছে সে। জিদান বলল, দেখেন পূজা ম্যাডাম, আপনি আমাকে এত সুস্বাদু খাবার খাইয়েছেন, আমি আপনার নুন খেয়েছি তাই মিথ্যা বলবো না আপনাকে। এখন বিচার আপনার। এটা শুনে পূজা দাঁত কটমট করে সেখান থেকে উঠে চলে গেল হনন করে। পেছন পেছন আরেকটা কলাও চলে গেল। সৌম্য জিদানের চুল টেনে ধরে বলল, এই জন্যই কি তোরে নিয়ে আসছিলাম আমি? কি সুন্দর ভাব জমে ফেলেছিলাম মেয়েটার সাথে, দিলি তো সব ক্যারাবেরা করে। তোরে আজকে আমি খুন করে ফেলবো, তোর রক্ত খাবো আমি। জিদান হাসতে হাসতে বলল, এটা তোর আগেই ভাবা উচিত ছিল। সুন্দরী বান্ধবীর লোক দেখে আমাকে এখানে এনেছিস, এসেই দেখে একটা কলা, তার উপর আবার বলিস অ্যাডজাস্ট করে নিতে। সৌম্য জিদানকে কিল ঘুষি দিতে লাগলো আর বলতে লাগলো, তাই বলে তুই আমার বিয়ে ভেঙে দিবি? আগেরটাও ভেঙে দিলি, এখন আগেরটা রেফারেন্স দিয়ে এটাও ভেঙে দিলি। তোর এমন জায়গায় মারবো আমি আজকে, যাতে তোর বিয়ে থেকে তোর মন উঠে যায়। এই বলে সৌম্য অসাবধানতা বশত জিদানকে ধাক্কা দিল এবং জিদান দূরে গিয়ে পড়ল। টেবিলের কোণের সাথে লেগে কপালের সেই স্থানে আঘাত পেল যেখানে মাকড়সার স্কেচ। সেখান থেকে রক্ত বেরোতে লাগলো হালকা হালকা। কিন্তু আশ্চর্যের বিষয়, তখন জিদানের কপালে সেই স্কেচটা ছিল না। সৌম্য এটা দেখে একটু ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি নিজের পকেট থেকে রুমাল বের করে জিদানের কপালের ক্ষতের স্থানে চেপে ধরে বলতে লাগলো, আমি এটা করতে চাইনি বন্ধু, সরি, তাড়াতাড়ি হাসপাতালে চল। বিশ্বাস কর, আমি ইচ্ছে করে করিনি, কিভাবে কি হয়ে গেল আমি বুঝতে পারিনি, সরি বন্ধু। তখনই পুরো রেস্টুরেন্ট কাঁপতে লাগলো। চেয়ার টেবিল সহ সবকিছু, পানির গ্লাস এবং প্লেট ফ্লোরে পড়তে লাগলো কাঁপুনির প্রভাবে। সবাই ভাবল ভূমিকম্প হচ্ছে, কিন্তু বাইরে সব ঠিকঠাক, যা হওয়া রেস্টুরেন্টের ভেতরেই হচ্ছে। জিদান অবাক হয়ে দেখল দূরে এক কোণে দাঁড়িয়ে আছে গতকাল রাতে দেখা সেই মেয়েটি। তবে এবার তার মুখে হাসি নেই, জেগে উঠেছে প্রচণ্ড রাগ। রাগের সৌম্যর দিকে তাকিয়ে আছে। জিদান আনমনে তাকে দেখে বলে উঠল, অপসরা। সৌম্য এক ঝটকায় গিয়ে চেয়ারের টেবিলে ভেঙে আছড়ে পড়ল। খালি চোখে সবাই দেখল সৌম্য আপনা আপনি উঠে গিয়ে আছড়ে পড়ছে। কিন্তু জিদান দেখতে পেল কোণে দাঁড়িয়ে থাকা মেয়েটা হাতের ইশারায় সৌম্যকে ছুঁড়ে ফেলে দিল। এরপর আবার হাতের ইশারায় সৌম্যকে উপরে তুলে একটা আছাড় দিল। সেখানে থাকা সবাই খুব ভয় পেয়ে গেল। সৌম্য নিজেও বুঝতে পারছে না এগুলো কি হচ্ছে তার সাথে। মেয়েটা যখন সৌম্যকে আবার আঘাত করতে যাবে, জিদান অবস্থা বেগতিক দেখে তাড়াতাড়ি সৌম্যর সামনে গিয়ে দাঁড়িয়ে হাত দিয়ে বাধা দিয়ে বলল, থামো, আমার বন্ধু। সবাই হা করে তাকিয়ে আছে জিদানের দিকে। সৌম্য অবাক হয়ে কোকড়াতে কোকড়াতে বলল, কার সাথে কথা বলছিস তুই? জিদান বলল, তোকে সব বলবে, এখন চুপ থাক। মেয়েটা কর্কশ গলায় বলল, কিন্তু সে তোমাকে আঘাত করেছে, আমি তাকে শাস্তি দেব। মেয়েটার কণ্ঠ জিদান ব্যতীত আর কেউ শুনতে পেল না। জিদান ঘাবড়ে গিয়ে বলল, না না, সে ইচ্ছে করে আমাকে আঘাত করেনি, দুষ্টুমি করতে গিয়ে অসাবধানতা বশতটা হয়ে গিয়েছে, ও তো আমার ফ্রেন্ড। মেয়েটা বলল, ঠিক আছে, যেহেতু তোমার কোনো অভিযোগ নেই তাই আমি তার শাস্তি স্থগিত করলাম। তবে মনে রেখো, তোমার প্রতিটা আঘাত এখন থেকে আমার, তোমার প্রতিটা কষ্ট এখন থেকে আমি অনুভব করব। এই বলে মেয়েটা সাদা ধোঁয়ার ন্যায় অদৃশ্য হয়ে গেল। সৌম্য হা করে বলল, তুই কার সাথে কথা বললি? জিদান একটু চিন্তিত হয়ে বলল, আগে আমি জেনে নিই সে কে। দৃশ্য পরিবর্তন। বাবা, তোমার অফিসের সময় হয়ে যাচ্ছে আর তুমি এখনো গোসলই করছো। কথাটা কিচেন থেকে বলল জিদানের বড় বোন জেসিয়া মিম। ওয়াশরুম থেকে জিদানের বাবা আফজাল শরীফ মাথা মুছতে মুছতে বের হলো এবং বলল, রাতে ঘুমিয়েছিলাম দেরি করে, তাই সকালে উঠতে লেট হয়ে গিয়েছে। কিচেন থেকে মিম নাস্তার থালা নিয়ে ডাইনিংয়ে এসে বসলো। অপর পাশে আফজাল শরীফ বসে রুটিতে জ্যাম লাগাতে লাগাতে বলল, জিদানের সাথে কথা হয়েছে তোর? মিম মুখে খাবার দিয়ে চিপুতে চিপুতে বলল, তোমার গুণধর ছেলের কি আমার সাথে কথা বলার সময় আছে নাকি? সে তখন কল দেয় যখন তার ইচ্ছা হয়, আমি কল দিলে কখনো রিসিভ করে না। আফজাল শরীফ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ছেলেটাকে নিয়ে আর পারলাম না, এত করে বললাম আমাদের সাথে এসে থাক, তা না করে সে তার মায়ের স্মৃতি জড়ানো বাড়িতেই থাকবে। মায়ের কথা তুলতেই মিমের মনটা খারাপ হয়ে গেল। মাকে যে মিম ভালোবাসে না তা না, মিমও তার মাকে অনেক মিস করে। মায়ের ঘ্রাণ এখনো মিমের নাকে এসে লাগে। কিন্তু জিদান একটু বেশি আবেগী ছেলে। সে মনে করে ছোটবেলায় মায়ের বলা সেই রূপকথার গল্পে উল্লেখিত গ্রামটা সত্যি সত্যি আছে। দৃশ্য চলে যায় অতীতে। আচ্ছা, মায়ের রাক্ষসটা কি গ্রামের সবাইকে খেয়ে ফেলেছিল? ছোট্ট জিদান আর মিম মায়ের দুপাশে শুয়ে আছে মাকে জড়িয়ে ধরে। তাদের মা মরিয়ম বেগম পরম যত্নে ছেলেমেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এবং রূপকথার গল্প শোনাচ্ছে। জিদানের প্রশ্নে মা একটু হেসে বলল, না,
সবাইকে খেয়ে ফেলে তো গল্পই শেষ। ওই রাক্ষসের ভয়ে গ্রামের অনেকে নিজেদের বাড়িঘর ছেড়ে অন্য গ্রামে চলে যায়।